প্রথমে আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমাদের তো হাইড্রোকার্বন মেইনলি আমরা পড়ছিলাম দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। এখন অ্যারোমেটিক বলতে আমরা কাদেরকেই বুঝি? বেনজিন এবং বেনজিন থেকে যারা উদ্ভূত হয়েছে তাদের দিয়েই আমরা মূলত বুঝি। বেনজিন এবং বেনজিতে যে জাতকগুলা আছে, এখন প্রথমে দেখো অ্যারোমেটিক যৌগ বলতে কী সব বলা হতো, ওগুলো এখন দরকার নাই। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আণবিক গঠনে ৬ কার্বন যুক্ত এক বা একাধিক বলয় থাকে। এসব বলয়ে কার্বন কার্বন একক বন্ধনও থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকে। বেনজিন অ্যারোমেটিক শ্রেণীর মূল যৌগ বলা হয়। অ্যারোমেটিক যৌগ বলতে মেইনলি কিন্তু বলা হয় যে বেনজিন ও বেনজিনের জাতক, বেনজিন এবং বেনজিনের জাতক, এটাকেই বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা কি দেখো, সেইটাই বলছে এখানে। বেনজিন, বেনজিনের জাতক, বেনজিনের মতো অসম্পৃক্ততাযুক্ত এবং হাকেল নিয়ম ভিত্তিক 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। এই যে হাকেল নিয়ম দিয়ে যা কিছু আছে, আমি দেখি ক্লাসটা কোথায় আছে খুঁজে আমি দিয়ে দিব, না হলে আমি আবার নিব। জাতক বলতে কি, আগেই বলেছি, যেগুলা উদ্ভূত হবে, তৈরি হবে বেনজিন থেকে, যারা তৈরি হবে তাদেরকে বলা হবে বেনজিনের জাতক। যেমন এটা দেখো বেনজিন, সেইখান থেকে তৈরি হয়েছে কি টোলুইন, আবার বেনজিন থেকে তৈরি হয়েছে অর্থোজাইলিন, আবার তৈরি হয়েছে এখান থেকে ন্যাপথালিন। এইগুলা, এগুলাকে বলা হয় বেনজিনের জাতক। তাহলে বেনজিন এবং বেনজিনের জাতক। এই যে টোলুইন, টোলুইনটাকে বলো তো কি বলা হয়? এটা কি? এটা হচ্ছে অ্যালিফেটিক মূলক, আবার এটা হচ্ছে অ্যারোমেটিক মূলক। তাই এরকম প্রশ্ন আছে, কোনটাতে অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয়ই আছে, এমন একটা অ্যারোমেটিক যৌগ বলো, সেটা হচ্ছে টোলুইন। বোথ। আর এই জায়গাটায় টোলুইনের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকেন। এটাকে বলবা অ্যারোমেটিক অ্যালকেন। এইটা হচ্ছে মেইন জিনিস। এই যে সার্কেলটা বা এই যে চক্রটা, এটা হচ্ছে মেইন জিনিস, আর এইটা হচ্ছে পার্শ্ব শিকল। এটা হচ্ছে পার্শ্ব শিকল। আচ্ছা, এখান থেকে তারপরে পড়বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। বেনজিনের সমগোত্রক কারা? আর বেনজিনের জাতক কারা এটা তো বললাম, ন্যাপথালিন, বেনজিনের জাতক, এগুলা। বেনজিনের টোটাল অবস্থান থাকে কয়টা? টোটাল ৬টা অবস্থান থাকে। বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে উৎপন্ন বেনজিনের অ্যালকাইল জাতককে বেনজিন সমগোত্রক বলা হয়। এই যে হাইড্রোজেন, এইটার পরিবর্তে অ্যালকাইল মূলক, এই যে কোনো হাইড্রোজেন যদি সরে গিয়ে সেই জায়গায় অ্যালকাইল মূলক আছে, সেইগুলাকে বলা হবে বেনজিনের সমগোত্রক। তাহলে এখানে যে কোনো একটা জায়গায় প্রতিস্থাপন, ধরো এখানে মিথাইল মূলক থাকলো, ওইটাকে ১ নম্বর ধরতে হবে, ধরে ২, ৩, ৪, ৫, ৬ নাম্বার, টোটাল কয়টা অবস্থান থাকতেছে? ৬টা অবস্থান থাকতেছে। তাহলে আমি বললাম এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এবং ৬ নাম্বার। এইখানে এদের কিছু নাম্বারিং আছে, যেমন ১, ৪, ২, ৬, ৩, ৫। আমরা এটাও আগেও পড়ছি, পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে যখন হাইড্রোজেন বন্ধন পড়ছিলাম তখন দেখছিলাম। ১ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার অবস্থান অর্থ অবস্থান ১ এবং ৪, এদেরকে বলি আমরা অর্থ অবস্থান। ২, ৬কে বলি আমরা প্যারা অবস্থান। ৩, ৫কে বলি আমরা মেটা অবস্থান। এই হচ্ছে অবস্থানগুলা, সেইগুলা এর ভিতরে বলা আছে, বাইরে কিছু নাই, এগুলা লাগবে না। তার মানে কি, যখন এই মিথাইল মূলকটা ১ নাম্বার ধরবা, অন্য কোনো কিছু এসে যদি ২ নাম্বারে যুক্ত হয় সেটাকে প্যারা বলবা, মেটা অবস্থানে যুক্ত হলে সেটাকে আমরা মেটা বলবো, ৩ নাম্বার অবস্থানে যুক্ত হলে। এখন অর্থতে যুক্ত হবে নাকি প্যারাতে যুক্ত হবে সেগুলো আমরা বুঝবো। সেগুলা কি আছে, বেনজিনগুলাই সক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক, ওগুলো আমরা যখন অনুরণন পড়বো, রেজোন্যান্স পড়বো, তখন দেখবো ওগুলা যে কোন অবস্থানে যুক্ত হবে, সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের উৎস। অ্যারোমেটিক যৌগের
উৎস কি? কোল ও পেট্রোলিয়াম হলো অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। এমসিকিউতে আসছে এটা। কোল এবং পেট্রোলিয়াম, কোল মানে কি? কয়লা জাতীয়। পেট্রোলিয়াম তো জানোই কি, অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। এখন এসএসসিতে এই জিনিসটা পড়ছিলে, আংশিক পতনের টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারে বিভিন্নভাবে বিভিন্ন যৌগ তৈরি করা হতো। এসএসসিতে জৈব রসায়নে কিন্তু ছিল। কয়লার বিধ্বংসী পাতনে বিটুমিনাস কয়লাকে যখন তুমি 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করবা, উত্তপ্ত করবা, তখন আলকাতারা বা কোল থেকে জৈব যৌগগুলো পৃথক হবে। যদি মনে রাখতে চাও এটা মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। মনে রাখলে এখানে কি মনে রাখবা? এই যে কোন কয়লা থেকে? বিটুমিনাস কয়লা থেকে। এর মধ্যে অ্যাসিডিক বৈশিষ্ট্য আছে, ক্ষারীয় বৈশিষ্ট্যের মৌল আছে, নিরপেক্ষ আছে। কোনটা কেমন বৈশিষ্ট্য আমরা দেখব। তাহলে অ্যারোমেটিক যৌগ অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে এবং নিউট্রালও হতে পারে। অংশকলম ব্যবহার করে আমরা মূলত এই জৈব যৌগগুলোকে জৈব যৌগগুলো আমরা পাতিত তরল রূপে ব্যবহার করি। সর্বোচ্চ টেম্পারেচার 400 পর্যন্ত। এই ছকটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেখো, কিছুই না পড়লেও তোমাকে অবশ্যই পড়তে হবে এই যে নাম এবং এক্সাম্পল গুলা। টেম্পারেচার পড়তে পারলে ভালো, না পড়তে পারলেও সমস্যা নাই। টেম্পারেচার মুখস্থ করা কিন্তু খুব কঠিন কিছু না, মেডিকেলের জন্য পড়তেই হবে, এটা কিচ্ছু করার নাই। মেডিকেলের জন্য এটা মুখস্থ করতে হবে। এখন এটা মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না। দেখো, টেম্পারেচারটা সিরিয়ালি দেখো, 170, 171 থেকে 230, 231 থেকে 270, 271 থেকে 400, চারটা রেঞ্জ। চোখ বন্ধ করে দেখো, তুমি নিজে বলতে পারবে 170 পর্যন্ত, 171 থেকে 230, 231 থেকে 270, 271 থেকে 400। এরপরে হচ্ছে বাকি যা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করার পর যতটুকু থাকতেছে সেটা হচ্ছে শেষে থাকতেছে, রিটর্টের অবশেষ থাকে। আচ্ছা, প্রথমে আসো লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল। লঘু, মধ্যম, ভারী, এরপর আসতেছে সবুজ তেল, তারপরে আসতেছে পিচ। তাই লঘু তেল 170 পর্যন্ত, মধ্যম তেল 171 থেকে 230 পর্যন্ত, ভারী তেল হচ্ছে 231 থেকে 270 পর্যন্ত, সবুজ তেল হচ্ছে 271 থেকে 400 পর্যন্ত, আর পিচ বাকিটা। পার্সেন্টেজ পড়লে পিচের পার্সেন্টেজটা একটু শুধু দেখবা, অন্যটা দরকার নাই। কিন্তু মাস্ট কি পড়তে হবে? লঘু তেল এবং পাতিত এক্সাম্পলগুলো মনে রাখবা কিভাবে বলতেছি। আর একটু সবুজ তেলের আপেক্ষিক গুরুত্বটা একটু মনে রাখতে পারো, রিডিং দিবা, মনে থাকলে ভালো, না হলে দরকার নাই। এখান থেকে তুমি কোনগুলা পড়বা? মধ্যম তেলের এক্সাম্পল গুলা কিরিফুন দিয়ে মনে রাখতে পারো। কিরিসল, ফ থেকে হচ্ছে ফেনল, দন্তন থেকে ন্যাফথলিন। আর ভারীটা হচ্ছে যারা ভারী, অনেক বড় লোক কিন্তু কৃপণ হয় দেখবা, তার কৃপণ থেকে কিরিফুন, সেটা মধ্যম তেল। তারা কিন্তু মিতবায়ী হয় না, মিতবায়ী মানে কি? যারা মধ্যম লেভেলের, মিতবায়ী হয় না, মধ্যম তেল মিতবায়ী হয় না মানে তারা কৃপণ হয়, এভাবে মনে রাখো। মিতবায়ী হয় না কৃপণরা। মধ্যম তেল মানে কি? মিতবায়ী, মিতবায়ী হয় না কারা? কৃপণরা। কুক্রিন, কুইনোলিন, ন্যাপথালিন এবং ক্রিসল, এরা হচ্ছে ভারী তেল। আর সবুজ তেলে কি? অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিনের দন্তাণু থেকে ফিনান্থেরিন। এটা দুইটা তো এমনি মনে থাকবে, অ্যানথ্রাসিন, ফিনান্থেরিন, অ্যানথ্রাসিন, ফিনান্থেরিন। আর বাকি আছে কি? লঘু তেল। এটা মনে রাখতে কিভাবে? এটা মনে রাখতে পারো যা, বেটা, অপু, থিফ। যাতে জাইলিন, বেনজিন, টলুইন, অ্যানিলিন, পতে প্রিডিন, থতে হচ্ছে থায়োফিন, আর ফতে ফেনল, সবগুলা এইটা। কিন্তু তুমি যদি কিরফোন, কুক্রিন এই দুইটা মনে রাখো এবং অ্যানথ্রাসিন, ফিনান্থেরিন এটা হচ্ছে তোমার সবুজ তেল, তাহলে আর এই লঘু তেলের এক্সাম্পল গুলা কিন্তু মনে রাখতে হয় না। এবার আসো, আমরা বলছিলাম অ্যারোমেটিকের মধ্যে তিন ধরনের থাকে, অ্যাসিডিক থাকে, নিরপেক্ষ থাকে এবং ক্ষারীয় থাকে। নিরপেক্ষ কারা? বেনজিন, টলুইন, জাইলিন। তাই এটা তুমি সেই যা বেটা দিয়ে এখান থেকে মনে রাখতে পারো। কমার্সে জাবেদা আছে না, আর এখান থেকে জাবেটা, জাবেতা বলে কি ম্যাথ আছে না, কি জানো সে তো। তাহলে জাইলিন, বেনজিন, টলুইন। ক্ষার জাতীয় কি? পিথানি দিয়ে মনে রাখতে পারো, ক্ষার জাতীয় গুলা, এগুলা কিন্তু আসবে এমসিকিউতে।
পিথানি, পি পিরিডিন, থাতে হচ্ছে থায়োফিন, আর অ্যানিতে হচ্ছে অ্যানিলিন। আর বাকি থাকলো ফেনল হচ্ছে অ্যাসিড ধর্মী, কিন্তু জানোই একমাত্র অ্যারোমেটিকের মধ্যে অ্যাসিড ধর্মী হচ্ছে ফেনল, মনে রাখতে হবে। লঘু তেলকে যদি তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড আর পরে যদি গাঢ় ক্ষার দাও, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে ক্ষার জাতীয় অ্যাসিড জাতীয় পদার্থটা দূর করা যায়। কখনো কোনো অ্যাডমিশন টেস্টে আসে নাই, কিন্তু আসতে কিন্তু পারে, এটা একটু মনে রাখো। দেখো লঘু তেলে কি ছিল, লঘু তেলে মেইনলি আমার অ্যাসিড নিরপেক্ষ ছিল, ক্ষার জাতীয় বলতেছি। সেখানে আবার কি ছিল, লঘু তেলের মতো দেখো জাইলিন তো, অ্যানিলিন ছিল, আবার এখানে দেখো অ্যানিলিন ছিল না, অ্যানিলিন থাকবে কেন, অ্যানিলিন তো ছিল আমার, অ্যানিলিনও ছিল দেখতেছি, পিরিডিন থাইল। তাহলে এখানে লঘু তেলের মতো তোমার মিক্স থাকতেছে, তাই লঘু তেল থেকে তুমি দূর করবে অ্যাসিড আর ক্ষার। ক্ষার দূর করতে গেলে সেখানে অ্যাসিড বিক্রিয়া করাবা, আর অ্যাসিড দূর করতে গেলে ক্ষার বিক্রিয়া করাবা। তাহলে যেহেতু ওখানে অ্যাসিড ক্ষার দুইটাই আছে, এই জন্য লঘু তেলের সাথে আমরা কি দিব, অ্যাসিড ক্ষার দিব। একসাথে বলা হচ্ছে কি অ্যাসিড ক্ষার দিব। ক্ষারের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিব, ওই ক্ষারের মধ্যে দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিডের মধ্যে দেবো সালফিউরিক অ্যাসিড, দিলে ক্ষার আর অ্যাসিড জাতীয় পদার্থটা দূর হয়ে যাবে। একটু রিডিং দিয়ে রাখো, মনে থাকলে ভালো। কিভাবে দূর করতে হয়, কেন এটা বলতেছি, রিটেনের জন্য, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন যে কোথা থেকে দিবে এটার গ্যারান্টি দেওয়া যায় না। একদম এই জিনিসগুলো কি সহজ না, এইগুলা তুলে দিবে। যারা পড়ছে তারা লিখতে পারবে, যারা পড়ে না তারা তো লিখতে পারবে না। তো তুমি যদি অন্তত এই হেডলাইনটুকু মনে রাখতে পারো, তাহলে কিছু না কিছু তুমি লিখতে পারবা, কিছু না কিছু মার্ক পাবা। এক্সাম্পলের মতো দেখো, তুমি তো থায়োফিন পিরিডিনের সংকেত না হয় মনে নাই, কিন্তু অ্যানিলিনের সংকেত তুমি জেনে যাবা পুরো এই যে বেনজিন টলুইন এই অ্যারোমেটিকটা শেষ করলে। আর জানতেই হবে, কারণ এই অ্যানিলিন থেকে সৃজনশীল থাকবে। বেনজিনের মাথায় কি দেই আমরা, NH2 দেই, এটা হচ্ছে অ্যানিলিন। এটা হচ্ছে একটা অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন। অ্যামিনের আমরা পড়বো, অ্যামিনের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারধর্মী, অথবা আমরা এইখানেই দেখছি এটা হচ্ছে ক্ষারধর্মী। এই ক্ষারের সাথে কি দিবা, অবশ্যই সালফিউরিক অ্যাসিড দিবা। ক্ষারের সাথে কি দিবা, সালফিউরিক অ্যাসিড দিবা, দিয়ে নিউট্রাল করবা। অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হবে এই জায়গাটাতে। কি হবে, এই বাইসালফেটটা তুমি ভাঙবা, এই ভাঙাটা কিন্তু আমরা শিখে আসছি। এই হাইড্রোজেন আয়ন আসবে, এখান থেকে এটা নেগেটিভ হবে, এই হাইড্রোজেন আয়ন এটার সাথে যুক্ত হবে, NH3 হবে, এই যে অ্যানিলিয়াম আয়ন। আর এখানে সালফেট, এটা হচ্ছে নিউট্রাল। যদি ফেনল হয়, ক্ষার দিবা, দিয়ে সোডিয়াম ফিনেট আসবে। এটা আমরা পরবর্তীতেও পাবো, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করলে যেটা আসে এটা আমরা পরবর্তীতেও পাবো, সোডিয়াম ফিনেট আসে। তাহলে এইটাই কিভাবে অ্যাসিড ধর্মী আর ক্ষারধর্মী দূর করবা, এটা একটু মনে রাখতে পারো। শেষে গিয়ে তো আংশিক পতন করতে হয়। এবার দেখো এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে 90% বেনজল, আরেকটা হচ্ছে 99%, 90% বেনজল। আর 90%, 90% বেনজলে কি কি থাকে এবং কত তাপমাত্রায়। 90% বেনজলে তোমার 84% বেনজিন, 13% টলুইন, 3% জাইলিন থাকবে। এইটাকে যদি তুমি 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত করো, তাহলে 99% বিশুদ্ধ বেনজিন পাওয়া যাবে। তাহলে 99% বিশুদ্ধ বেনজিন পাওয়া যাবে কোনটা থেকে, 90% বেনজল থেকে, 90% বেনজল থেকে। কত তাপমাত্রায়, 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বেনজল আছে দুই প্রকার এখানে তোমাদের বই, একটা হচ্ছে 90% বেনজল, আর একটা হচ্ছে 50% বেনজল। এই যে 50% বেনজল, তো 50% বেনজলকে তুমি বেশি তাপমাত্রা দিতে হবে, আর 90% বেনজলকে কম তাপমাত্রা দিতে হবে। 90% বেনজলের কন্টেন্ট কি, 84% বেনজিন, 13% টলুইন, 3% জাইলিন। আর 50% বেনজলের কন্টেন্ট কি, 46% টলুইন আর অল্প পরিমাণে জাইলিন থাকবে। এইটা কিন্তু মুখস্থ করলে অত সহজে মনে রাখতে পারবো না, বুঝো। 90% বেনজিনে তার কাছাকাছি টেম্পারেচার দিতে হবে, 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। আর 50% বেনজিনে আমার দিতে হবে একটু বেশি, দ্বিগুণ, দ্বিগুণ থেকেও বেশি, 110 থেকে 140 দিতে হবে। যখন তুমি 90% বেনজল এবং 50% বেনজল একত্রিত করবা, তখন গড় করে দিতে হবে, 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মোটামুটি বিশুদ্ধ বেনজিন পাওয়া যাবে, প্রায় 100%-এর মতো। তাই এখানে তিনটা জিনিস, একটা মোটামুটি বিশুদ্ধ হলে তোমার দুইটা একসাথে করতে হবে,
আর যদি 99% বেনজিন তৈরি করতে চাও তাহলে 90% বেনজল নিতে হবে। কত তাপমাত্রা? 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা এখান থেকে? এই 90% বেনজলের কন্টেন্ট কি কি, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং কত তাপমাত্রা মনে রাখতে পারলে ভালো, না হলে আরো ভালো, কারণ আসে না। এবার আসো বেনজিন প্রস্তুতি। এখন আমরা তো সচরাচর বইয়ে যেভাবে আছি এভাবে পড়লেও পারি, আবার ভিন্নভাবেও আমরা একটু পড়তে পারি। বেনজিন টোটাল 7টা পদ্ধতিতে তৈরি করা যায়। আমি রুলস শিখাবো, তুমি হাজার হাজার এক্সাম্পল, যত এক্সাম্পল দিবে রুলসটা শিখলে তুমি ওই নিজেই উৎপাদকগুলো লিখতে পারবা। আমি শুধু রুলস শিখাবো, বইয়ে যেভাবে আছে আমি একটু ভিন্নভাবে শিখাবো। আচ্ছা, বেনজিন প্রস্তুতি আমি বই থেকেও দেখাবো, আগে আমি ওইটা শিখে আসি, তারপরে আমরা একটু বই থেকে দেখবো। দেখো পদ্ধতিগুলো থেকেও এক্সাম্পল আসতে পারে যে কোন পদ্ধতিতে বেনজিন তৈরি করা যায় না। আমরা আগে পদ্ধতিগুলো একটু বুঝি। ডিকার্বক্সিলেশন, গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করা যায়। অ্যারোমেটিকরণের মাধ্যমে তৈরি করতে পারি। বইয়ে এলোমেলো করে করা আছে, আমি কেন এভাবে করতেছি এর একটা কারণ আছে, আমি বলবো। অ্যারোমেটিকরণের মাধ্যমে আমরা করতে পারি। তারপরে পলিমারকরণের মাধ্যমে করতে পারি। কার পলিমার করি? ইথাইনের পলিমারকরণ। এটার মাধ্যমে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। এই যদি তুমি এই মেইন হেডলাইনগুলো মনে রাখতে পারো তাহলে সকল প্রস্তুতি তোমার মাথায় চলে আসবে। সৃজনশীল এমসিকিউ যেখান থেকে দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তুমি শুধু হেডলাইনগুলো একটু মাথায় নিয়ে রাখবা, এক্ষুনি আগে মুখস্থ করে ফেলো, দেখো এটা সহজ লাগবে। 6-7 নম্বরে টলুইনের ডিমিথাইলেশন। টলুইনের ডিমিথাইলেশন। আচ্ছা, তো দেখো এই যে ডিকার্বক্সিলেশন এবং প্রথমটা কি দ্বিতীয়টা কি, গেরিগনার্ড বিকারক থেকে। এই দুইটা থেকে আমরা মেইনলি আরো কি পাই? অ্যালকেন প্রস্তুতি কিন্তু পাই। এখানে আমরা অ্যালকেন প্রস্তুতিও পাবো। তাহলে এই জিনিসটা যদি আমরা অ্যালকেন থেকে পড়তাম, যদি অ্যালকেন টপিকটা ওখানেই আমরা পড়তাম, তাহলে কিন্তু এই জিনিস আমি এখানে আর দেখাতাম না, কারণ এক জিনিস আমরা পড়ে আসি, যেহেতু অ্যালকেন আমরা পড়ি নাই সেজন্য এই দুইটা জিনিস আমাদের এইখান থেকে দেখতে হবে। দুইটা জিনিস আমরা এখান থেকে দেখতে হবে। অ্যালকেনটা কিন্তু অনেক জিনিস থেকে তৈরি করা যায়। আমরা পড়বো জৈব এসিড থেকে তৈরি করা যায়, অ্যালডিহাইডে গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করা যায়, বিভিন্ন বিজারণ দিয়ে তৈরি করা যায়। সবার আগে আসো ডিকার্বক্সিলেশনটা নিয়ে আমরা বলি, যেহেতু আমরা পড়বো ডিকার্বক্সিলেশনটাই। ডিকার্বক্সিলেশনটা কি? মেইনলি একটা জৈব অ্যাসিড থাকতে হবে, সেটা অ্যালোফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। অ্যালোফেটিক হতে পারে,
অ্যারোমেটিক হতে পারে। ডিকার্বক্সিলেশন, তাহলে ডিকার্বক্সিলেশন বলতে আমরা কোথা থেকে নিয়ে আসব? প্রথমে আমাকে একটা জিনিস নিতে হবে, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড থেকে আমাকে এইটা নিতে হবে, ডিরেক্টলি জৈব অ্যাসিডটা না, জৈব অ্যাসিডের জাতক থেকে, জৈব অ্যাসিডের জাতক থেকে। এখন বইয়ে দেখো একটা কথা বলা আছে এই জায়গাটাতে, না এখানে বলা নাই, অ্যালকেনের ওইখানে ছিল, আমরা এখানে একটু বলি। এই জায়গাটাতে কার্বন সংখ্যা এক কমবে, ডি মানেই হচ্ছে ছাড়া, মানে কমা। তাহলে কার্বন সংখ্যা এই জায়গায় এক কমবে, কার্বন সংখ্যা এখানে এক কমবে। আমি যদি এইটা তোমার ফরম্যাটটা লিখি, কার্বক্সিলিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের কি থাকতে হবে? একটা লবণ থাকতে হবে, যেটাকে আমরা বলি সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থাকতে হবে, সাথে এখানে থাকবে কি? সোডা লাইম থাকবে। থাকলে এই জায়গায় তৈরি হবে হচ্ছে অ্যালকেন, সাথে সোডিয়াম কার্বনেট। এইটাই হচ্ছে আমার মেইন বিক্রিয়া। এখন কেন অ্যালকেন হচ্ছে, কেন সোডিয়াম কার্বনেট হচ্ছে, এটা আমরা একটু দেখতে পারি। এই ফরম্যাট দিয়ে তুমি সবকিছু কিন্তু লিখতে পারবা। এখন আসো সোডা লাইম কি জিনিস, এটাই তো কথা। সোডা, দেখো দুইটা জিনিস, একটা সোডা আর একটা হচ্ছে লাইম। সোডা আমরা পাবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড একসাথে মিক্স করলে এটাকে আমরা বলি সোডা লাইম। এর কাজ কি? এটা নিরোধক হিসেবে কাজ করে। এই সোডা লাইমের মধ্যে ক্যালসিয়াম অক্সাইডের কথা বলতেছি, এটা মেইনলি নিরোধক হিসেবে কাজ করে, মানে পানি শোষণ করে। নিরোধকের কাজ কি? পানি শোষণ করা। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড পানি শোষণ করতে পারে। এবার তুমি একটু বিক্রিয়ায় আসো। আমি অ্যালকেনেটটাও এখানে আমি শেষ করে ফেলি। আগে একটা জেনারেল ফরম্যাট নাও, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নাও, আর সি ডবল ও এন এ, কার্বক্সিলিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটার সাথে দিতে হবে কার? এটার সাথে দিতে হবে সোডা, সোডা লাইম। তো সোডা লাইমটাকে আমি দুই ভাগ করব, মানে আলাদা আলাদা করে দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, আর এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইডটা রাখবো। তৈরি হওয়ার কথা ছিল কি? অ্যালকেন। অ্যালকেনের ফরম্যাটটা কেমন? কেন অ্যালকেন তৈরি হবে? কেন অ্যালকেন তৈরি হবে? এই জায়গায় আমরা দেখো ভাঙছিলাম কিভাবে, বা ভাঙবা কিভাবে? সি ডবল ও এন এ, আর সি ডবল ও, এই জায়গাটাতে কি? আর সি ডবল, এখান থেকে তৈরি হওয়ার কথা ছিল সোডিয়াম কার্বনেট। তাহলে এই যে দুইটা সোডিয়াম, Na2, সি ও NO3, সোডিয়াম কার্বনেট, দুই অণু সোডিয়াম কার্বনেট এখানে আসে। আর এইখান থেকে মানে এইভাবে মনে রাখো, এইটুকু সব বের হয়ে যাবে, আর RH তৈরি হবে। Na2CO3, Na2CO3, দেখো Na2, সোডিয়াম দুইটা, কার্বন একটা এবং অক্সিজেন তিনটা। তাহলে এখান থেকে তুমি সোডিয়াম কার্বনেট পেয়ে যাচ্ছ, আর এখানে ইনটু ক্যালসিয়াম অক্সাইড হতে পারে। তাহলে আর বন্ড এইচ থাকতেছে এই জায়গায়, এইভাবেই কিন্তু তৈরি হবে আর বন্ড এইচ, আর এখানে থাকতেছে সোডিয়াম কার্বনেট। এই, তাহলে এখানে এবার তুমি সকল বিক্রিয়া যদি দাও, এখানে তোমার এবার কি দিতে হবে? চেঞ্জ করতে হবে। তুমি যখন এখানে দিবা, হ্যাঁ আমি একটা জিনিস বলছিলাম, দেখো কার্বন সংখ্যা এক কমবে, এই জায়গাটাতে বলছিলাম, একটু খেয়াল করো তো। এই জায়গায় একটা কার্বনটা ছিল, সেই এইখানে কিন্তু সেই কার্বনটা নাই। এই জন্য বলা হয় এটা কার্বন সংখ্যা হ্রাসকরণ পদ্ধতি, এখানে কার্বন সংখ্যা এক কমবে। তুমি যখন আর এর পরিবর্তে অ্যালকাইল গ্রুপ নিবা, CH3COONA, আর সব এখানে নিয়ে নাও সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখানে কি আসবে? এখানে কি হবে? এই COONA আর NaO এর একসাথে হয়ে সোডিয়াম কার্বনেট হবে। এই যে অ্যালকাইল গ্রুপ থাকবে, এখানে শুধু এই ফরম্যাটটা মনে রাখবা, অ্যালকাইলের সাথে হাইড্রোজেন আসবে, তার মানে
এই যে অ্যালকাইল মূলকটা আমার থাকবে শুধুমাত্র অ্যালকাইল অথবা অ্যারাইল যেটাই থাকুক, অ্যালকিল অথবা অ্যারাইল তার সাথে আমরা সরাসরি হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে এখানে কি হবে, CH3 এর সাথে একটা হাইড্রোজেন দিব, CH3 হচ্ছে এই অ্যালকাইল মূলক বন্ড হাইড্রোজেন, আর সাইডে কি আছে, সোডিয়াম কার্বনেট আছে। এখন এই অ্যালকাইল মূলকের পরিবর্তে যখন আমরা এটাকে এখানে আমরা অ্যারাইল মূলক দিব, এইটাই অ্যারাইল মূলক, এখানে ধরো তুমি কি দিচ্ছ, COO Na, একই বিক্রিয়া সব একই ফরম্যাট, ক্যালসিয়াম অক্সাইড দাও, তুমি কি পাবা, COO বাদ দিয়ে যা থাকবে, COO বাদ দিয়ে যা থাকবে তার সাথে কি দিবা, এখানে হাইড্রোজেন দিবা, মানে অ্যারাইল মূলকের সাথে। তাহলে এখানে কি আসবে, হাইড্রোজেন আসবে, আর সোডিয়াম কার্বনেট থাকবে। কি করছি আমরা, এইখান থেকে এদেরকে আমরা বের করে দিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে দিয়েছি। এই জায়গায় তোমার এইটা যদি না থাকে, তাহলে এইটাই কিন্তু আমার বেনজিন তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে বেনজিন তৈরির বিক্রিয়া, ওইটাই হচ্ছে আমার বেনজিন তৈরির রিঅ্যাকশন যেটা বইয়েই আছে। আচ্ছা, যদি এখানটাতে এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ না থেকে এরকম থাকতো, যদি CH2 COO, তখন কি পেতাম, তখন কি পেতাম, এই কার্বন কমবে, COO বাদ হয়ে যাবে, তাহলে এই হাইড্রোজেনটা এই CH2 এর সাথে যুক্ত হবে। কি বাদ দিবা, বড় মূলক থেকে COO বাদ দিবা, বাকি যা আছে তার সাথে হাইড্রোজেন দিয়ে দিবা সব ক্ষেত্রে। তাহলে এখানে CH2 ছিল, এখানে হাইড্রোজেন দিয়ে দিব, তার মানে কি আসে, CH3 আসে, তাহলে এটা কি, টোলুইন। দেখো ডি কার্বক্সিলেশনের মাধ্যমে কিন্তু আমরা টোলুইন তৈরি করতে পারতেছি। এই জন্যই বলছি একটা জেনারেল ফরম্যাট শিখে রাখলে সবকিছু বলা যাবে। টোলুইন প্রস্তুতিতে কিন্তু ডি কার্বক্সিলেশন সরাসরি দেওয়া নাই, ডি কার্বক্সিলেশনের মাধ্যমে কিন্তু আমরা টোলুইন তৈরি করতে পারতেছি। যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যদি সোডিয়াম, যদি আমাদের এই যে সোডিয়াম লবণ এইগুলা না থাকতো, যদি এই সোডিয়াম লবণগুলো দেওয়া না থাকতো তাহলে কি এইগুলা করতে পারতাম না? মানে আমার ধরো কোশ্চেনে এরকম দিয়ে দিল, এটা মনে রাখো, RCOOH, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু আমি সোডিয়াম লবণ নিই নাই, এখানে আমরা সোডিয়াম লবণ নিই নাই, তখন ধরো এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকলো, এই জায়গায় কি হবে, এখানে কি হবে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি কনসেন্ট্রেটে নাও, গাঢ়তে নাও, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি এখানে কনসেন্ট্রেটেড বা গাঢ় নাও তখন তুমি এখান থেকে পাবা আর, এটা গাঢ়তে নিতে হবে। এখন দেখো এই জায়গা থেকে তুমি যদি আগে এখানে তুমি কি করবা, অ্যাসিড থাকলে তুমি সরাসরি ক্ষারের সাথে বিক্রিয়া করাই দিয়ে এখান থেকে তুমি এই জাতকটা তৈরি করে নিবা, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণটা তুমি তৈরি করে নিবা, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণটা তৈরি করে নিবা। এখন এরকম যদি থাকে, আমার কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ নাই, আমার দেওয়া আছে RCOOH, সাথে তোমার দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে তোমার দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, সাথে দেওয়া আছে উত্তপ্ত করা হচ্ছে। এরকম যদি উত্তপ্ত করা থাকে, অ্যাসিড দেওয়া থাকে, এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে এটা একবার তৈরি করবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এরপরে আবার এই সোডালামের সাথে বিক্রিয়া করে তোমার সেই অ্যালকেন তৈরি করবে, এরপর আবার সেই অ্যালকেন তৈরি করবে। তার মানে আমরা যে বেনজিন প্রস্তুতি বিক্রিয়া করতেছিলাম, আমার যদি এরকম থাকতো, বেনজোইক অ্যাসিড দেওয়া থাকতো, এখানে COOH বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, বেনজোইক অ্যাসিডের সাথে সরাসরি ক্ষারের বিক্রিয়া করা হচ্ছে, সোডা লাইম দেওয়া হচ্ছে এবং এটাকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বেনজিন পাবো, এখান থেকে আমরা কি পাবো, বেনজিন পাবো। এখন এই যে বেনজিন পাইলাম, এখন
এই বেনজিন বাদ দিয়ে সোডা লাইম কি আর কোনো কিছুর সাথে আমরা দিতে পারবো? এই সোডা লাইম কি আমরা আর কোনো কিছুর সাথে দিতে পারবো? দেখো তো, আমরা যদি ট্যারিথালিক অ্যাসিড নিই, মানে একটু খেয়াল করো, একটা যদি থাকে এটাকে আমরা বলছি কি বেনজোইক অ্যাসিড। যদি দুইটা থাকে, যদি এখানে দুইটা থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি এখান থেকে উত্তপ্ত করা হয়, তখন কি হবে? কিছুই হবে না। ওই যেখানে যেখানে সি ডাবল এইচ আছে সেখানে সেখানে হাইড্রোজেন দিয়ে দিবা, কারণ ওই জায়গাগুলোতে কি আসবে? সি ডাবল এন আসবে। এটা কি বেনজিন না? বেনজিন। তাই টেরিথ্যালিক অ্যাসিড থেকে এটাকে বলা হয় টেরিথ্যালিক অ্যাসিড। এটা অ্যাডভান্স লেভেলের, মানে একটা বিক্রিয়া ফরম্যাট শিখলে অনেক কিছু করতে পারবে, সেটা আমি দেখাচ্ছি। এটাকে বলা হয় টেরিথ্যালিক অ্যাসিড। যদি এখানে তোমার এই টেরিথ্যালিক অ্যাসিড না থেকে এরকম থাকতো সি ডাবল এন এ, এখানে যদি তোমার সোডা দেওয়া থাকতো, আমি কিন্তু এবার বেনজেন পরে নিই নাই, সোডা দেওয়া হয়েছে, তখন কি হতো? কিছুই না, সব একই জিনিস। ওই একটাই ফরম্যাট শিখতে হবে, যে সি ডাবল এন এ এন ও বাঁধিয়ে সোডিয়াম কার্বনেট হয়ে যাবে, যা থাকবে তার সাথে হাইড্রোজেন যুক্ত করব। তো এটাকে কি বলা হয়? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তাহলে এটাও কিন্তু আমরা ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় তৈরি করতে পারি। সবগুলা কিন্তু সোডিয়াম কার্বনেট আছে, সবগুলাতে সোডিয়াম কার্বনেট আছে। আবার এখান থেকে আমরা চাইলে নাইট্রোবেনজিনও তৈরি করতে পারি এই ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে। অনেক ডিটেলসে পড়ানো হয়ে যাচ্ছে এখানে। ধরো এখানে আমরা দিলাম NO2, আর এখানে দেওয়া আছে COH। এখানে যদি তোমার সোডিয়াম বিক্রিয়া দেওয়া হয়, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যদি এখান এই জায়গাটায় তোমার আননোন কোনো কোশ্চেন আসে, সব ক্ষেত্রে কি করবা, যেখানে যেখানে COH বা CON থাকতেছে তার পরিবর্তে হাইড্রোজেন দিয়ে দিবা, আর বাকি যা আছে সবটাই থাকবে। এই কথাটা শুধু একটু মনে রাখো। এই জন্য এতগুলা প্র্যাকটিস আমি দেখাচ্ছি। NO2, আর এখানে হাইড্রোজেন আসবে, এটা কি তখন? নাইট্রোবেনজিন। এটা হয়ে যাবে তখন নাইট্রোবেনজিন। আচ্ছা, এবার আসলে আমরা একটু কনক্লুশনে আসি, সামারিতে আসি। আমরা পড়তেছিলাম কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে, মানে COOH গ্রুপ নিয়ে। এখন একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস দেখো তো, পুরো অ্যাডমিশন লাইফে মনে হয় না এই জিনিস তুমি আর পাবা বলে, বা এই কোশ্চেনটা তোমাকে কেউ আর বলবেও বলে, বা তোমার বইয়েও নাই, একাডেমিকেও শিখবা বলে মনে হয় না। এই জৈব অ্যাসিডের বিক্রিয়া করার হার, ধরো আমি একটু কঙ্কাল সমীকরণ দিয়ে করি। এটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এই তিনটার রেট অফ রিয়াকশন, বিক্রিয়ার হার কি হবে? রেট অফ রিয়াকশন কি হবে? 1 2 3 ক্রম কি হবে? 1 2 3 এর ক্রম কি হবে? সহজ কথা। এইটা কি, মানে বিক্রিয়ার হার বলতে কি, এগুলার সোডা লাইমের সাথে বিক্রিয়া কেমন হবে সেটাই। এগুলার সোডা লাইমের সাথে বিক্রিয়ার হার কেমন হবে সেইটা। মানে এই সবগুলো থেকে কি তৈরি হবে? আমার অ্যালকেন তৈরি হবে না? কি তৈরি হবে এইখান থেকে? এটা কি প্রোপানোয়িক অ্যাসিড না? 3 কার্বন বিশিষ্ট, এই জায়গায় একটা কার্বন, একটু কালারটা নিই। এটা কি? এটা হচ্ছে, আমরা এটা তো পারবা, এটা হচ্ছে 2 কার্বন, এটা 3 কার্বন, প্রোপানোয়িক অ্যাসিড। এখানে 4 কার্বন, বিউটানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড, টোটাল 5টা কার্বন। তাহলে এখানে যে প্রোডাক্টগুলো তুমি পাবা,
যে প্রোডাক্টগুলো পাবা সেগুলো কয় কার্বন বিশিষ্ট হবে? এখানে যেহেতু 3 কার্বন বিশিষ্ট, 1 2 3, এখানে এই কার্বন, এখানে আবার 2টা কার্বন ধরো না, এটা কিন্তু এই কার্বনটাকে আমি বলতেছি। 3 কার্বন থেকে তুমি সোডা লাইম দিলে কি পাবা? সোডা লাইম দিলে তুমি কি পাবা? এখানে 2 কার্বন পাবা, তার মানে এখান থেকে তুমি ইথেন পাবা, CH3CH3। এখান থেকে তুমি কি পাবা? প্রোপেন পাবা, যেহেতু এটা 4 কার্বন ছিল 1 কার্বন কম আসবে। এখানে তুমি কি পাবা? এটার সাথে সোডা লাইম দিতে হবে, তাহলে এখানে তুমি কি পাবা? 4 কার্বন বিশিষ্ট আসবে, তাহলে CH3 CH CH3, এখানে CH3। আচ্ছা, প্রশ্ন তো এটা ছিল না, প্রশ্ন ছিল যে এইখানে বিক্রিয়ার হার কি হবে। কি মনে রাখবা? যত বেশি বাল্কি গ্রুপ আসবে, মানে বড় গ্রুপ আসবে, এখানে কি গ্রুপ বেশি এখানে না? অ্যালকাইল মূলকগুলো এখানে বেশি না 3 নম্বরে? তাহলে বাল্কি গ্রুপ যদি আসে, মানে বড় গ্রুপ যদি আসে, যত বেশি বাল্কি গ্রুপ হবে, মানে অ্যালকাইল মূলকের গ্রুপটা যত বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন তত কমবে। এই কথাটা, রেট অফ রিঅ্যাকশন তত কমবে। তাহলে যেহেতু সব থেকে কম বাল্কি গ্রুপ আছে 1 নম্বরে, এই জন্য এইটার রেট অফ রিঅ্যাকশন সব থেকে বেশি হবে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। এই ডিকার্বক্সিলেশন আর মনে হয় না কোনো সমস্যা থাকবে বলে। এবার তুমি বইয়ে দেখো কি বলছে, বইয়ে বলা আছে যা, এইটুকু পড়লে কিন্তু আমরা বুঝতে পারতাম না, মানে বুঝতে পারতাম না বলে না, এত কিছু আমরা পড়তে পারতাম না শুধু এতটুকু করলে। এই জন্য আমি একটু ডিটেলসে বললাম ডিকার্বক্সিলেশন থেকে কত কিছু থাকতে পারে। এখন এখান থেকে মনে হয় না বলার কিছু আছে, শুধু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে এটা একটু মনে রাখতে হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে এটা একটু মনে রাখতে হবে শুধু। আচ্ছা, তাহলে এখানে আমাদের কার্বন সংখ্যা কি হয়েছিল? কার্বন সংখ্যা আমার হ্রাস পাইছিল। এখন এরপরে আসো, আমি 2 নাম্বার পদ্ধতিতে লিখছিলাম যে গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করব আমরা। তা গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? আর এমজিএক্স আমরা পড়ছি। গ্রিগনার্ড বিকারক হচ্ছে আর এমজিএক্স, মেইনলি অ্যালকাইল হ্যালাইড থেকে এই গ্রিগনার্ড বিকারকটা তৈরি করা হয়। ডিকার্বক্সিলেশনের সাথে কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, আবার এগুলো সব ধরনের বেনজিনের মধ্যেও মনে করো না। যখন আমরা অ্যালকেন টপিক পড়বো সেখানে কিন্তু ডিকার্বক্সিলেশন আর বলবো না, এখানে ভালো করে খেয়াল করো, কারণ ওখানে তার বলার কিছুই নাই। এবার আসলে কি যেন বলতেছিলাম, হ্যাঁ গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করতে হবে। গ্রিগনার্ড বিকারক থেকে আমাকে তৈরি করতে হবে, তার আগে কি করতে হবে? গ্রিগনার্ড বিকারকটা আমাকে তৈরি করতে হবে আগে। অ্যালকাইল হ্যালাইডের সাথে, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া করো এবং যদি উত্তপ্ত করো, তাহলে এখানে তুমি কি পাবা? গ্রিগনার্ড বিকারক পাবা। গ্রিগনার্ড বিকারক পাবা। এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকেন, যেখানে যেখানে অ্যালকেন তৈরি করা যাবে সেখানে সেখানে কিন্তু বেনজিন তৈরি করা যায় কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু কিছু জায়গায় তৈরি করা যায় না, যেমন কোপ বিক্রিয়ায় বেনজিন তৈরি করা যায় না, শুধু অ্যালকেন তৈরি করা যায়। যেমন তড়িৎ বিশ্লেষণ করে ওখান থেকে আমরা অ্যালকেনটাই তৈরি করি। তাহলে এইটা হচ্ছে আমার গ্রিগনার্ড বিকারক। এইখানে তুমি যদি পানি দাও, আমরা গ্রিগনার্ড বিকারক আলাদা করে ক্লাসে পড়বো, সেখানেও দেখবো গ্রিগনার্ড বিকারকের সকল বিক্রিয়াগুলা। গ্রিগনার্ড বিকারকের সাথে পানি দিলে বা অ্যামোনিয়া দিলে অথবা অ্যালকোহল দিলে সব জায়গা থেকে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়, আর MgOH এক্স তৈরি হবে। যদি OH থাকে, অ্যামোনিয়া থাকলে আলাদা জিনিস তৈরি হবে, NH, এই OH এর পরিবর্তে NH2 আসবে। যদি পানি আর অ্যালকোহল থাকে তাহলে OH আসবে, আর না হলে এখানে আসবে MgNH2X আসবে।
এই যেটা থাকবে সেটা NH2 কে এগুলা কি করতে হবে, এগুলো সব ভাঙতে হবে না, এগুলো সব ভাঙতে হবে, ভাঙা তো আমরা জানি, সবগুলো ভাঙা কিন্তু আমরা পারি। তো এখন আসো বিক্রিয়ায় আসো তুমি, সবকিছুর মূলেই তো আমাকে বিক্রিয়া শিখতে হবে। তুমি এখান থেকে যে কোনো একটা নাও, গ্রিগনার বিকারক আর MgX, তুমি পানি নাও। তাহলে পানিটাকে আমরা কিভাবে লিখবো, HOH। এখানে আমরা কি ভাঙা শিখছিলাম না, কি ভাঙা শিখছিলাম, অ্যালকাইল মূলক নেগেটিভ, ম্যাগনেসিয়াম পজিটিভ, H পজিটিভ, OH নেগেটিভ। তাহলে যদি এখানে পজিটিভ নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমাদের কি হবে, নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হবে, আর বন্ড H ছিল, আর বাদ বাকি কি আসে এখানে, MgOH এর X হয়। এই অ্যালকাইল মূলকের উপরেই ডিপেন্ড করতেছে আমার, যদি এই জায়গাটাতে আমার এটা কি, এটা হচ্ছে বেনজিন। বেনজিন বলতে অ্যারোমেটিক মূলক। এইখানে আমরা এই গ্রিগনার বিকারক নিলাম, এটাও কিন্তু একটা গ্রিগনার বিকারক। এই অ্যালকাইল মূলকের পরিবর্তে যদি আমরা অ্যারাইল মূলক নিই, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই যে যদি তুমি পানি নাও, পানি নিলে এখানটা একটা জিনিস একটু ওটার থেকে আলাদা, এখানে গরম পানি নিতে হয়, ফুটন্ত পানি নিতে হয়। নিলে কি হবে, Mg পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, তাহলে এখানে আমরা বেনজিন পাবো, মানে এখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর MgOH এর X, অ্যালকেনও তৈরি করতে পারবা তুমি এখান থেকে। মনে হয় না অ্যালকেনের বিক্রিয়া দেখানোর দরকার আছে বলে। ভাইয়া কোন ক্ষেত্রে পানি, কোন ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করব? দেখো, এটা হচ্ছে আমার গ্রিগনার বিকারক। এখানে ধরো তুমি যে কোনো একটা বিকারকে বিক্রিয়া দেওয়া থাকবে, এগুলো তো তোমার বিক্রিয়া থাকবে। তোমার যদি বেনজিন প্রস্তুতের বিক্রিয়া বলে যে কোনো একটা ব্যবহার করো, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। তোমার তো দরকার প্রোডাক্টটা, তুমি ধরো অ্যামোনিয়া ব্যবহার করলে, তাহলে এটা এটা ভাঙবো কিভাবে বলছিলাম, এটা নেগেটিভ আর এটা পজিটিভ বলছিলাম, এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে এখান থেকে দেখো, নেগেটিভের সাথে এখানে পজিটিভ যুক্ত করো, সেই দেখো, আর এখান থেকে কি হবে তখন, MgNH2X। প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা দিবা। আর এই সাথে আসলে পানিটাই বেশি দিও, কারণ হাজারি স্যারের বইয়ে অ্যামোনিয়া বিক্রিয়াটা দিয়ে দেয় নাই, কোথাও দেখি নাই গ্রিগনার বিক্রিয়ার সাথে অ্যালকেনের বা বেনজিনের প্রস্তুতির বিক্রিয়াটাতে, এই জন্য এটা দিতে হবে না। কারণ সব টিচাররা এটা জানবে না, না জানার জন্য কিটা দিতে পারে, অ্যাডমিশনে এগুলো করতে হবে, অ্যাডমিশনে এগুলো করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখানে তুমি যদি অ্যামোনিয়া দাও, তাহলে এখান থেকে তুমি কি পাবা, আর মনে হয় না দেখানোর দরকার আছে, এখান থেকে তুমি বেনজিন পাবা। যদি অ্যালকোহল থাকতো, আর MgX প্লাস আর বন্ড OH, তাহলে অ্যালকোহল থাকলে অ্যালকোহলটা কি করে দুই ভাবে ভাঙছিলাম, এখান থেকে হাইড্রোজেনটা তোমার ধরতে হবে পজিটিভ সবসময়, আর এই অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ। তাহলে এখান থেকে কি হবে, এই নেগেটিভের সাথে এখানে পজিটিভ যুক্ত করতে হবে, এই যে আমরা অ্যালকেন পেয়ে গেলাম। আর Mg কি আসতেছে এখানে, Mg কিন্তু এবার OR আসবে। এই সাইড প্রোডাক্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো লিখতে হয়, অ্যাডমিশনে আসে এগুলা। এই গ্রিগনার বিকারকের সাথে কিসের একটা যেন বিক্রিয়া দিয়ে আসছিল, NH2 সম্ভবত, মনে হয় এইটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে গতবার, মনে হয় এরকম কিছু একটা দিয়ে বলছিল সাইডের পদে কি হবে, এখানে যে চিহ্ন দেওয়া ছিল। তাহলে এই হচ্ছে গ্রিগনার বিকারক থেকে তোমার বেনজিন প্রস্তুতি। তাহলে এই দুইটা থেকে আমরা আরো কি করতে পারি, এই দুইটা থেকে কিন্তু আমরা আরো অ্যালকেন তৈরি করতে পারি। এই দুটো বলতে আমরা প্রথমে ডিকার্বোজিলেশন বিক্রিয়া পড়ছি, আর কি পড়ছি, এই গ্রিগনার বিকারক থেকে।